ইন্টারিমের সময় হলো এনবিআর সংস্কার কথা তোলা হয়েছিল। তো এনবিআর হলো দুইটা গ্রুপ হয়ে গিয়েছিল এবং একটা গ্রুপ হলো এসে বলতেছে ভাই তোমাকে হলো 150 কোটি টাকা দিব এবং এই এনবিআর এর এই পোস্টে হলো আমাকে বসাতে হবে। তো দুইটা পক্ষই দেখি বিভিন্ন জনের কাছে গিয়ে লবিং করে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই এই টাকাটা আপনি উঠাবেন কিভাবে? বললো এটা তো একটা চুটকির বিষয়, এটা হলো বসলে চেয়ারে হলে উঠে যাবে। এবং একটু আগে উনি বলেছিলেন এনবিআর এর মধ্যে অসাধু কিছু কর্মকর্তা যারা এই ধরনের দুর্নীতিগুলোর সাথে জড়িত। তো আমরা একটা শক্ত স্টেপ নিয়েছিলাম। তারপরে হলো গণতন্ত্রের যারা প্রতিনিয়ত মুখে ফেনা তোলে তারাও দেখলাম সেই আন্দোলনে অংশীদার হয়েছে। যেই কোনো মূল্যে হলো এনবিআর এর সংস্কারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, ফলত সেই সংস্কার ব্যবস্থা বাস্তবায়ন করা যায়নি। তো আমাদের প্রথমত বাংলাদেশে যদি কর ব্যবস্থা সংস্কার আমরা না করতে পারি তাহলে জিডিপির যে অংশ এবং রাষ্ট্র কাঠামো যে মেরামত করা চালানো সেটা অনেক দুঃসাধ্য কাজ হয়ে পড়বে। এবং রাষ্ট্রের জায়গা থেকে যদি দায়িত্ববোধের জায়গায় আমরা না আসি, আমরা ট্যাক্স দিতে প্রস্তুত আছি। আমি একটা কর্পোরেট কোম্পানিতে জব করেছিলাম, তো আমার $50 হলো তারা স্যালারি বেসড ব্যাংকিং সেক্টরে দিত, $50 হলো ক্যাশ টাকা দিত। তো জিজ্ঞেস করলাম আপনি ফুল টাকা কেন আপনি ব্যাংকিংয়ের মাধ্যমে দিচ্ছেন না? তো বললো যে এটা হলো কর ফাঁকি দেওয়ার হলো একটা বড় কায়দা। পরবর্তীতে আমরা যে আমাদের ফাইন্যান্সিয়াল যে এক্সপেন্স শিটগুলা মেনটেন করতাম, লাইক 2024-এর এক্সপেন্স শিটটা অথবা আমরা সেই ডেবিট ক্রেডিটের যত আমাদের সব কিছু আছে এটা দেখা গেছে 2014-এ থাকতো। তো একদিন হলো আমি অফিসে বসে ল্যাপটপে কাজ করতেছিলাম, তো একটা দুপুরের বিরতির পরে দেখি হলো ল্যাপটপ নিয়ে সবাই অফিস থেকে হলো দৌড়ায় অন্য জায়গায় চলে যেতেছে, একটা বড় বাংলাদেশের কোম্পানি। তো পরে খুঁজে পাইলাম যে হলো এটাতে এনবিআর এর লোক এবং অন্যান্য যারা ট্যাক্স অফিসার তারা আসতেছে, এই জন্য ল্যাপটপের মধ্যে সব ডাটা এই জন্য হলো দৌড়ে চলে যাচ্ছে। আর একটু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম যে ওই অফিসের বড় বড় যারা কর্মকর্তা কর্মচারী এনবিআর হলো তাদের প্রতিদিন একটা বড় ধরনের যাতায়াত আছে, সে যাতায়াতের মধ্য দিয়ে এই ট্যাক্স ফাঁকিগুলো তারা দিয়ে থাকে। সেই জন্য আমরা যে আলোচনা আজকে এখানে আয়োজন করেছি এটা দীর্ঘদিন কথা চলছে, ভবিষ্যতেও যাতে আমরা কর ব্যবস্থা সংস্কার করতে পারি এবং জনগণের মধ্যে উৎসাহ অংশগ্রহণমূলক কর ব্যবস্থা আমরা আয়োজন করতে পারি। ইনশাআল্লাহ এনসিপি যখন ক্ষমতায় আসবে তখন আমরা এই নিশ্চয়তা বিধান করব যাতে হলো বড় বড় রাঘব বোয়াল আছে যারা ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছে তাদেরকে আমরা ট্যাক্সের আওতায় নিয়ে আসব এবং ট্যাক্স ব্যবস্থা সংস্কার করতে গিয়ে যত বড় হনু হোক গণতন্ত্রের দরজাদারের মুখে ফুটে উঠুক, তারা যদি এখানে এসে আমার কি টাইম শেষ? আচ্ছা, তারা এখানে আসুক না কেন, আমরা তাদের সাথে ইনশাআল্লাহ মোকাবেলা করব। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। সাংবাদিক ভাইরা যারা আজকে এক্সপার্ট বিশেষজ্ঞজন এবং যারা বিশেষত আমাদের এমপিরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই লড়াই চলমান থাকবে। আর ভবিষ্যতে যারা ঋণ খেলাপি থেকে শুরু করে যাদেরকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নিরাপত্তার জায়গা যদি উনি এইভাবে চালাতে থাকেন, হয়তোবা সালাউদ্দিন ভাই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রূপে থাকতে পারবেন না, এটা কিন্তু ক্লিয়ার কাট কথা। উনি যদি নাগরিকদের নিরাপত্তা না দিতে পারেন, ঋণ খেলাপিদের না ধরতে পারেন, মানুষের বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে সেগুলো যদি বন্ধ না করতে পারেন, সীমান্তে নাগরিকদের যদি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে সালাউদ্দিন ভাই গন কেস। আপনি যতই সংবিধান বিশেষজ্ঞ হন না কেন, জায়গা মাত্র যদি কাজ করতে না পারেন তাহলে ওই জায়গায় আসলে আমরা আপনাকে চাই না।